This is Hassan and you are watching Hassan Barta. পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার উত্তপ্ত যত বাড়ছে, পশ্চিমবাংলার রাজনীতি তত বেশি উত্তপ্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবাংলাতে বারবার সভা করছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। অনুরূপভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি পশ্চিমবাংলাতে রীতিমতো তার টেন্ট, তার খাঁটি গেড়েছেন। পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বেশ ঠান্ডা মাথায় প্রচার সারছেন এবং অভিষেক ব্যানার্জি সক্রিয়ভাবে রাজনীতি প্রচার করছে। অন্যদিকে বাম কংগ্রেস তারাও বেশ সক্রিয়ভাবে মাটি কামড়ে পড়ে আছে। আমার সাথে আছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূল কংগ্রেসের নেতা। সমীরবাবু, আপনাকে স্বাগত জানাই। সমীরবাবু, আমরা জানি যে একটা কথা উঠেছিল যে মোটা ভাই ভোট নাই 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে। এবারে 26-এ বিজেপি বারবার দাবি করছে পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। কি বলবেন? 2021 সালে তো ইসবার 200 পার বলেই তো শুরু করেছিল বিজেপি। তখনও তো মোটা ভাইই ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বারবার এসছেন, ডেলিগেশন জারি করে গেছেন, বাংলার মানুষের মন জয় করতে এসছেন। কিন্তু মন জয় করতে শুধু বক্তব্য দিয়ে গেছেন, বাণী দিয়ে গেছেন, মানি সব আটকে দিয়েছেন। মানে কি 100 দিনের কাজ বলুন, যেটা হকের টাকা, রাজ্যের প্রাপ্য টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে রাজ্যের পাওনা। তার মধ্যে ভোট ঘোষণা হলো, আবাস যোজনার টাকা, যেগুলো সাধারণ মানুষের ভোটে। এরাই কিন্তু 2021 সালে 77টি আসন পেয়েছে 200 বলে। 2024-এ কি লোকসভার ফল হয়েছে বাংলার মানুষের কাছ থেকে তারা পেয়েছে। কিন্তু যে কজনই এমপি বিজেপির হয়েছে, জিতেছে, এই স্বরাষ্ট্রমন্ত্রীজির বক্তব্য বা প্রধানমন্ত্রীর বক্তব্য অনুপ্রাণিত হয়ে বাংলার মানুষ, প্রথমে বলি বাংলার মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রেমী এবং গণতন্ত্রকে এবং রাজনৈতিক রাজনৈতিকভাবে সচেতন। তো স্বাভাবিকভাবে দায়িত্বপরায়ণ অত্যন্ত, যেভাবে দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের লড়াই, দীর্ঘ 34 বছরের জগদ্দল পাথরকে সরাতে পেরেছে মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তার লড়াই সবাই জানে পশ্চিমবাংলায়। সেই মানুষ পরপর 2011 বলো, 2016 বলো, 2021 বলো, 21-এ তো ওরা 200 পেয়েই গিয়েছিল বলে প্রচার করে গেছে। এবারেও এরা বাংলা দখলের কথা বলছে। এবারে অমিত শাহজি তিনি 10 দিন ধরে পশ্চিমবাংলাতে আছেন। না কেন, গোটা মন্ত্রিসভাও তো 21 সালেই তো বারবার এসছে, বারবার পশ্চিমবাংলায় এসছে। এবারেও তিনি আসুন। পশ্চিমবাংলার যে উন্নয়ন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেকটা এগিয়ে, তার বিভিন্ন জনমুখী প্রকল্প, এবং এবারের তো যুবসাথী বলে একটি প্রকল্প যেটা বাংলার যুব সমাজকে আলোড়িত করেছে। হ্যাঁ, এবার আপনি বলবেন এখানে চাকরি বাকরি তুলনা বলছে তো ভাতা দিয়ে ছেলেদেরকে, না ওর এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু হওয়ার পরেই কিন্তু লাভলি ব্যাহিং করে মধ্যপ্রদেশে ভোট জিতেছে। বিহারে 10,000 টাকা করে দেবে বলে দিয়ে এখন বিহার কত করে পাচ্ছে তারা জানে, বিহারের মহিলারা জানে। আমাদের এখানে পশ্চিমবাংলায় নারী সুরক্ষিত। এখানে হাতরাস উন্নয়ন মতন ঘটনা, যে কোনো ঘটনায় খুব দুর্ভাগ্যজনক। সংরক্ষণের কথা বলছে না, ওরা যেভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে নারীর পার্সেন্টেজটা দেখুক না। অন্যান্য যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে ভোট হয়ে গেছে সেখানে নারীদের কি সম্মান আছে দেখুক। কিন্তু এখানে আরজিকর ঘটনা হয়েছে, এখানে যেটা ঘটেছে অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যজনক ঘটনা, এবং কলকাতা পুলিশ, রাজ্য পুলিশই কিন্তু যে অন্যায় করেছে তাকে ধরেছে। দীর্ঘদিন সিবিআই তদন্ত চলছে, সিবিআইয়েরও একটা কথাই, যাকে ধরা হয়েছে সেটাই নাকি ঠিক। তো আপনাকে একটা সার্ভে বলছি, তামিলনাড়ুর পর পশ্চিমবাংলার মহিলারা ভোটের নিরিখে সব থেকে এগিয়ে। তো মহিলাদের ভোট একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নারীদের প্রতি যেমন সুরক্ষা, নারীদের প্রতি লক্ষ্মীর ভাণ্ডার করে তিনি সবাইয়ের মুখে সরাসরি অর্থ হাতে তুলে দেওয়ার যে প্রসেসটা, এটা কিন্তু কেউ করেনি। তো স্বাভাবিক একজন গৃহকর্ত্রীর হাতে সরাসরি 1,500 টাকা পৌঁছে যাওয়া তার সংসারের ক্ষেত্রে, তুমি ভাবতে পারবে না যে এই মুহূর্তে গ্যাস যে ক্রাইসিস চলছে, রান্নাঘরে হেসেলে আগুন ধরে গেছে, কেউ রান্নাই করতে পারছে না, সেই পুরনো উনুনে যাচ্ছে। একটা ভারত সরকার, সে যেই দলেরই হোক, আমি ধরে নিচ্ছি বিজেপি, তার তো প্রথম কাজ হবে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল।
তিনি যদি সারাক্ষণ শুধু ধর্ম মেরুকরণ বিভাজনের রাজনীতি করে, সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক দলের যদি এই আদর্শ হয়, তাহলে তুমি রুটি কাপড়া মাকান যে শব্দটা আগে দরকার, সেটাই তো আমাদের মানে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন যে মমতা ব্যানার্জি করছে। দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে দুর্নীতি এবং চৌঠার 4 তারিখের পর প্রত্যেকে হিসাব নেওয়া হবে। 2021 সালেও দুর্নীতিকে সামনে রেখে ভোট হয়েছিল এবং বিজেপি সেই সময় যে প্রচার করেছিল তাতে মূল ইস্যু ছিল দুর্নীতি। তো স্বাভাবিকভাবে দুর্নীতিটা একটা রাজনৈতিক দলের প্রচারে সমালোচনা নিশ্চয়ই হয়ে থাকলে সেটা তার তদন্ত হচ্ছে, সেই তদন্ত তো সিবিআইয়ের হাতেই আছে। প্রতিটা বিচারেই দেখা যাচ্ছে যাদের নামেই দুর্নীতির নামে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল প্রত্যেকেই ছাড়া পেয়েছে, অর্থাৎ তারা প্রত্যেকেই বেলে আছে। তো স্বাভাবিকভাবে আমি একটা লোককে দাগিয়ে দিলাম, তার যে একটা সামাজিক সম্মান, একটা রাজনৈতিক ভাব মানে একেও কলুষিত করা হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই চোর, তৃণমূল মানেই চোর, এই যে একটা জিনিস ভাসিয়ে দেওয়া হচ্ছে। আপনি উত্তরপ্রদেশেও দেখুন, সেখানে 100 দিনের কাজে যে দুর্নীতি হয়েছে, সেখানে কিন্তু কোনো টাকা কোথাও আটকানো হচ্ছে না। কিন্তু বাংলাকে আমরা হাতেও মারবো পাতেও মারবো, এই যে একটা রাজনৈতিকভাবে মানে অক্টোপাসের মতন ঘিরে আমার দখলের রাজনীতি আবার দখলের কেন হবে? তুমি যদি মানুষের জন্য সত্যিই কিছু করে থাকো, তুমি অটোমেটিক্যালি মানুষের মন জয় করতে পারলে মানুষ ভোট দেবে। আজকে যে সভাগুলো হচ্ছে নিশ্চয়ই দেখে আপনাদের মনে হবে যে একবারে বিজেপি এলো, কিন্তু আমি তো বলবো পয়লা বৈশাখ সামনে আসছে, বিজেপি গেল এলো না গেল। না স্যার এই পশ্চিমবাংলাতে এসআইআর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং যত রাজ্যে এসআইআর হয়েছে সব থেকে বেশি বাদ পড়েছে পশ্চিমবাংলায়। এবং ইলেকশন কমিশন এই কোশ্চেনটা করছে যে অন্য রাজ্যে তো অত প্রতিবাদ হচ্ছে না, পশ্চিমবাংলাতে এত প্রতিবাদ কেন এসআইআরকে সামনে রেখে? এইখানে ডিলিমিটেশন বা ডিটেনশন বা যাই বলুন ডিলিটেড করে দেবে। বৈধ পাসপোর্ট থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থাকা সত্ত্বেও যারা 2002 থেকে যারা ভোট দিচ্ছে, আপনি পরিষ্কার করে বলুন 2024-এ যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করলো বা বিজেপির যে সমস্ত প্রার্থীরা জিতলো, তারা কিভাবে জিতলো, কাদের ভোটে জিতলো? তাহলে প্রত্যেকেই অবৈধ, প্রধানমন্ত্রী নিজে অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অবৈধ। আজকে রাতারাতি কি এমন হলো? নিশ্চয়ই এসআইআর মতন একটা গুরুত্বপূর্ণ রিভিউ অবশ্যই যদি রিভিশন যদি হয় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আমি হট করে ভোটের আগে 2-2.5 মাস আগে এমনভাবে আমি জিনিসটাকে করলাম, আজকে 17 লক্ষ বৈধ ভোটারের মানে তারা বাদ পড়ে গেছে, যাদের জন্য সুপ্রিম কোর্টকে ট্রাইব্যুনাল গঠিত করতে হয়েছে। 19টা ট্রাইব্যুনালে তাদের হবে। এবার ধরো নমিনেশন দেওয়ার পরে ইলেকশন কমিশন বলছে তারা আর ভোট দিতে পারবে না। এবার এদের যদি ট্রাইব্যুনালে যদি নাম সত্যিকারের সমস্ত বৈধ কাগজপত্র দেখায়, তারা ভোট দিতে পারবে না। গণতন্ত্রে মানুষকে বাদ দিয়ে ভোট হয়?